এই পৃথিবীকে আজ আমরা চিনি শহরের আলো, কংক্রিটের রাস্তা আর মানুষের নির্দিষ্ট ঠিকানার মাধ্যমে। কিন্তু মানুষ কি সবসময় এমন ছিল? না। সভ্যতার আলোয় আলোকিত এই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে আমরা অনেক সময় ভুলে যাই মানুষের জীবন একদিন শহর, দালান বা স্থায়ী ঠিকানায় বন্দী ছিল না। সৃষ্টির একেবারে শুরুর দিকে মানুষের জীবন ছিল যাযাবর। সময় বদলেছে, সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু জনগোষ্ঠী রয়েছে যারা আধুনিকতার মাঝেও প্রকৃতির নিয়ম মেনে যাযাবর জীবনধারাকে ধরে রেখেছে, যারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে না, বরং প্রকৃতির নিয়ম মেনেই জীবন গড়ে তোলে। আজ আমরা জানব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন কিছু যাযাবর জনগোষ্ঠীর গল্প, যারা প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, বরং প্রকৃতি নিয়েই বাঁচে, যারা প্রকৃতির সন্তান। পিগমি জাতি, অরণ্যের গভীরে বিলুপ্ত প্রায় মানব সভ্যতার শিকড়। ঘন রেইন ফরেস্ট, সূর্যের আলো যেখানে মাটিতে পৌঁছাতেই কষ্ট হয়, এই দুর্গম অরণ্যের গভীরেই বসবাস করে পৃথিবীর অন্যতম প্রাচীন মানব গোষ্ঠী পিগমি জাতি। পিগমিদের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো তাদের খর্বাকৃতি দেহ। পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা প্রায় 4 ফুট থেকে 4.5 ফুটের মধ্যে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আমাদের শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। তাই তারা বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির বা বামন মানুষ হিসেবেই পরিচিত। পিগমিদের জীবন জঙ্গলের সঙ্গেই গাঁথা। জঙ্গলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছোট ছোট দলে ঘুরে বেড়ায়। গাছের ডাল বাঁকিয়ে লতা পাতা দিয়ে তৈরি হয় তাদের ছোট কুঁড়ে ঘর, যা সহজেই বানানো, ভেঙে ফেলা যায়। শিকার, মাছ ধরা, বুনো ফল, মধু সংগ্রহ এগুলোই তাদের খাদ্যের প্রধান উৎস। শিকারের জন্য তারা এনকুসা নামের এক ধরনের গুল্ম দিয়ে খুব পাকাপোক্ত জাল তৈরি করে এরপর দল বেঁধে শিকার করতে জঙ্গলে যায়। শিকারকে জালের মধ্যে আটকে রেখে এরপর তীর ছুঁড়ে দুর্বল করে ফেলা হয়। এই শিকারের নেতৃত্ব দেন দলের সবচেয়ে দক্ষ শিকারী। তাদের দলনেতাকে তুখোড় শিকারী হতে হয় আর কঠিন পরীক্ষা দিয়ে তবেই দলনেতা নির্বাচিত হয়। শিকার শেষে গ্রামে ফিরে আসে উৎসব। পিগমিদের মধ্যে একটা বড় প্রথা আছে। পুরুষরা বড় শিকার ধরে গ্রামে ফিরলে নারীরা দল বেঁধে নাচ করে। তাদের বিশ্বাস, এই সময় যদি কোনো নারী গর্ভাবস্থায় থাকে তাহলে শিকার পরবর্তী উৎসব তার জন্য সৌভাগ্যের প্রতীক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পিগমিদের পোশাকও রয়েছে প্রকৃতি নির্ভরতা। গাছের ছাল, পাতা ও পশুর চামড়া দিয়েই তারা নিজেদের পোশাক তৈরি করে। ধর্মীয় বিশ্বাসে তারা প্রকৃতির আত্মা ও বন দেবতাকে মান্য করে। তবে ইতিহাসের পাতায় পিগমিদের জন্য আছে বঞ্চনা আর নির্যাতনের গল্প। বর্ণবাদের শিকার হয়ে কখনো কখনো তারা প্রদর্শনীর বস্তু হয়েছে, কখনো সহিংসতায় হারিয়েছে স্বজন। বনজার, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও যুদ্ধ তাদের অস্তিত্বকে আরও সংকুচিত করেছে। আজ পিগমিরা মনে করিয়ে দেয় মানব সভ্যতার শিকড় কতটা গভীরে রয়েছে। অরণ্যে নীরবতায় টিকে থাকা এই মানুষগুলো কেবল একটি জনগোষ্ঠী নয়, বরং মানব ইতিহাসের জীবন্ত সাক্ষী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সভ্যতার দৌড়ে আমরা কি তাদের অস্তিত্ব রক্ষা করতে পারব? কোচিস উপজাতি আফগানিস্তানের শেষ যাযাবর। মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ের পটভূমিতে টিকে আছে এক প্রাচীন যাযাবর জনগোষ্ঠী, কোচিস উপজাতি, যাদের স্থানীয়ভাবে বলা হয় কোচিস। পশতুন জাতির অংশ হলেও তাদের জীবনধারা, সংস্কৃতি এবং সামাজিক কাঠামো কোচিসদের আলাদাই পরিচয় দিয়েছে। কোচিসরা অধিকাংশ সময় যাযাবর জীবনযাপন করে। ঋতু অনুযায়ী চারণভূমি খুঁজে পশুপালনের জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ করে। এই যাযাবর গোষ্ঠী নেতৃত্বে থাকেন একজন খান, যিনি গোত্রের চলাফেরা, চারণভূমি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন। তাঁবুতে বাস করাই কোচিসদের জীবনধারার চিহ্ন। কোচিসদের জীবনধারা যেমন কঠিন, তেমনি খাদ্যাভ্যাসও অত্যন্ত বাস্তববাদী। রুটি, মাংস, শুকনো ফল, বাদাম এবং দুগ্ধজাত খাবার তাদের শক্তি যোগায়। পোশাকও তাদের পরিচয়ের অংশ। ঢিলেঢালা কাপড়, সূচিকর্ম এবং আয়নার অলঙ্করণ। তবে প্রকৃতি তাদের কখনো কখনো কোমল নয়। খরা, বন্যা এবং জলবায়ু পরিবর্তন কোচিসদের যাযাবর জীবনকে কঠিন করে তুলেছে। কখনো কখনো তারা বাস্তুচ্যুত হয়, আবার কখনো কখনো বহু দূরত্ব অতিক্রম করে চারণভূমি খুঁজে বের করে। আজও কোচিসরা আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। পরিবর্তনের মাঝেও তারা নিজেদের পরিচয় আঁকড়ে ধরে আছে।
ওরা বা বাজা উপজাতি, সমুদ্রই যাদের ঘর। যাযাবর মানেই কি স্থলভাগ? না, কিছু মানুষের ঘর হয় সমুদ্র। আমরা যখন যাযাবর মানুষের কথা বলি তখন চোখে ভেসে ওঠে মরুভূমি, তৃণভূমি কিংবা পাহাড়। কিন্তু পৃথিবীতে এমন এক জনগোষ্ঠী আছে যাদের ঘর স্থল নয় বরং সমুদ্র, আর তারা হলো ওরা বা বাজা উপজাতি, যাদের বলা হয় সি জিপসি, মানে সমুদ্রের যাযাবর। ভারত ও প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে ব্রুনাই, মালয়েশিয়া ও থাইল্যান্ডের আশপাশের সুলু, শেলেবিশ ও জাভা উপসাগরের নীল পানির বুকেই তাদের পুরো জীবন কেটে যায়। বিশেষ আকৃতির কাঠের নৌকা লুপাই তাদের বাড়ি, ঠিকানা আর জীবনের সব কিছু। তীর থেকে কিছুটা দূরে অগভীর পানির উপর বাঁশ ও কাঠ দিয়ে তারা অস্থায়ী ঘর ও গ্রাম গড়ে তোলে। এক ঘর থেকে আরেক ঘরে যেতে হয় ছোট ডিঙি নৌকায়। এরা জন্ম নেয় এখানেই, বড় হয় এখানেই, এমনকি মৃত্যুও হয় এই পানির উপরেই। এমন অনেক বাজাও মানুষ আছেন যারা জীবনে একবারও স্থলের মাটি ছুঁয়ে দেখেনি। তাদের কাছে সময়ের কোনো হিসাব নেই, ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, নিজেদের বয়সও তারা বলতে পারে না। রাতে বিদ্যুৎ নেই, তাই মাছের তেল দিয়ে জ্বালানো মশালের আলোয় নীরব সমুদ্রের বুকে আলো জ্বলে ওঠে। মাছ, শামুক, অক্টোপাস এসবই তাদের খাদ্য। কখনো কখনো তীরবর্তী মানুষদের সঙ্গে মাছের বিনিময়ে তারা পায় পানি, কাঠ কিংবা কাপড়। সবচেয়ে বিস্ময়কর তাদের ডুব দেওয়ার ক্ষমতা। বাজা ও শিশুরা হাঁটার আগেই সাঁতার শেখে। নারী পুরুষ সবাই পানির নিচে ঠিক পানির ওপরের মতোই স্বাচ্ছন্দ্য বোধ করে। সবচেয়ে বিস্ময়কর তাদের ডুব দেওয়ার ক্ষমতা। বাজা ও শিশুরা হাঁটার আগেই সাঁতার শেখে। নারী পুরুষ সবাই পানির নিচে ঠিক পানির ওপরের মতোই স্বাচ্ছন্দ্য বোধ করে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, পুরুষরা কোমরে পাথর বেঁধে নিজেরা হাতে বানানো কাঠের বন্দুক নিয়ে 200 ফুটেরও বেশি গভীরে নেমে যায় মাছ ধরতে। তারা একটানা 10 থেকে 13 মিনিট শ্বাস ধরে রাখতে পারে। গবেষকরা জানিয়েছেন, বাজাওদের শরীরে প্লীহা তুলনামূলক সাধারণ মানুষের চেয়ে বড় হয়, তাই ডুব দেওয়ার সময় এই প্লীহা সংকুচিত হয়ে অতিরিক্ত অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে, যা শত শত বছর ধরে সমুদ্রে টিকে থাকার অভিযোজন। লোককথায় শোনা যায়, বহু বছর আগে রাজনৈতিক দ্বন্দ্ব ও রাজকীয় সংঘাতের কারণে এক সময় তারা স্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সমুদ্রই হয়ে ওঠে তাদের দেশ। সেই থেকেই শুরু দেশহীন, ঠিকানাবিহীন কিন্তু স্বাধীন এক জীবন। আরব বেদুইন, হাজার বছরের যাযাবর ঐতিহ্য। বেদুইন নামটা শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে তপ্ত মরুভূমি, উঠতে থাকা বালি, আর সেই বালির উপর দিয়ে অস্ত্র হাতে ছুটে চলা এক যোদ্ধার ছবি। কিন্তু এই বেদুইনরা শুধু যোদ্ধাই নয়, তারা আরব বিশ্বের সবচেয়ে প্রাচীন যাযাবর জনগোষ্ঠীগুলোর একটি। প্রায় 3000 বছর ধরে তারা পশুপালন নির্ভর যাযাবর জীবনযাপন করে আসছে। তাইবা, বানু হিলাল, হামিদা এমন বহু গোত্রে বিভক্ত এই জনগোষ্ঠীর প্রতিটি গোত্রের নিজস্ব নিয়মকানুন রয়েছে। বালুঝড়, পানির সংকট কিংবা ভয়ঙ্কর গরম, সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রপ্ত করেছে। মরুভূমির নারী নক্ষত্র সম্পর্কে তাদের ধারণা এতটাই গভীর যে প্রকৃতির সামান্য ইঙ্গিত দেখে তারা পথ চিনে নিতে পারে, বুঝে নিতে পারে যে সামনে ঝড় আসছে কিনা কিংবা কোথায় মিলতে পারে পানির উৎস। এক সময় পানির উৎস আর চারণভূমিকে কেন্দ্র করে এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের সংঘর্ষ ছিল নিত্যদিনের ঘটনা। বণিকদের মালামাল লুটের ঘটনাও ইতিহাসে রয়েছে। তখনকার সমাজে রক্তের বদলে রক্ত, এই প্রতিশোধ প্রথাই ছিল প্রচলিত। এমনকি হত্যাকারীকে না পেলে তার পরিবারের অন্য সদস্যকে হত্যা করাকেও সামাজিক রীতি হিসেবে দেখা হতো। তবু এই কঠোরতার মধ্যেই বেদুইন সমাজ গড়ে উঠেছিল প্রবল সম্মান বোধের উপর, যা তাদের গোত্রনিষ্ঠ ও একতাবদ্ধ করে রেখেছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা ব্যবহার করত শিবা বা আগুনের পরীক্ষা নামে এক ঐতিহ্যগত পদ্ধতি। মরুভূমির প্রচণ্ড গরম আর শীতের তীব্রতা থেকে বাঁচতে বেদুইন নারী পুরুষ সবাই ঢিলে ঢালা লম্বা পোশাক ও আলখেল্লা পরে। মাথায় স্কার্ফ ও আগলা দিয়ে বাঁধা বিশেষ ধরনের টুপি ব্যবহার করা হয়, যা রোদ আর ধুলো থেকে তাদের রক্ষা করে। কলহপ্রবণ জাতি হিসেবে পরিচিত হলেও নাচ, গান আর আরবি উপভাষায় কবিতা বেদুইন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মরুভূমি সম্পর্কে অসাধারণ পাণ্ডিত্য আর এর নারী নক্ষত্র সম্পর্কে গভীর ধারণার কারণেই আজও বেদুইনদের দক্ষতা আধুনিক রাষ্ট্রের কাছে মূল্যবান। এই বিশেষ জ্ঞানের ভিত্তিতেই ইসরায়েলি সেনাবাহিনী রাষ্ট্রীয় সীমান্ত পাহারার কাজে আরব বেদুইনদের নিয়োজিত রেখেছে। মরুভূমির উত্তপ্ত বালু হোক কিংবা গভীর অরণ্যে নীরবতা,
তৃণভূমির অসীম প্রান্তর হোক কিংবা উত্তাল সমুদ্র, যেখানেই হোক এই যাযাবর মানুষগুলো আমাদের সামনে একটাই সত্য তুলে ধরে: সভ্যতা মানেই শুধু স্থায়ী ঠিকানা নয়, সভ্যতার আসল শক্তি লুকিয়ে আছে অভিযোজনের ক্ষমতায়। সভ্যতা মানে প্রকৃতির সঙ্গে ভারসাম্যে বেঁচে থাকার জ্ঞান। এই মানুষগুলো শুধু যাযাবর নয়, এরা ইতিহাসের জীবন্ত সাক্ষী।